আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? পরীক্ষার আর মাত্র বাকি মাত্র 2 মাস, তারপরে এইচএসসি পরীক্ষা এবং তারপরেই শুরু হতে যাচ্ছে তোমাদের বিশাল ভর্তি যুদ্ধ, যেটা হচ্ছে তোমাদের শিক্ষা জীবনের সবথেকে কঠিন একটা পথ। ঠিক আছে, আর এই ভর্তি যুদ্ধ যদি তুমি অতিক্রম করতে চাও, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকতে চাও, ভালোভাবে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই 3টা মাস তোমাকে খুব খুব গুরুত্বের সাথে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। এবং আমরা যে বোর্ড প্রশ্নের সময় যেভাবে গতানুগতিক পড়াশোনা করতাম, তার থেকে একটু ডিটেলসে গিয়ে পড়াশোনা করতে হবে। এবং আমি তোমাদের সাথে আছি, তোমাদের ফরহাদ ভাইয়া, তোমাদের সাথে আজকেও বরাবরের মতো বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। কিন্তু আগে আমরা যে সমাস নিয়ে ভয় পেতাম, আমরা কি সমাস নিয়ে অনেক অনেক বেশি ভয় পেতাম, আজকে আমরা চেষ্টা করব হচ্ছে এই সমাসের একেবারে অদ্যপান্ত দেখে ফেলায়। হ্যাঁ, আমরা কি ভাবি যে সমাস পড়তে অনেক দিন সময় লাগে, ভাই আমি সমাস পড়ে আমি ভুলে যাই। কিন্তু বিশ্বাস করো ভাই, আজকে 15 মিনিট ক্লাসটা করবা, আশা করি সমাসের 2টা বিষয়, যেমন হচ্ছে দ্বন্দ্ব সমাস এবং অব্যয়ীভাব সমাস, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবং আমাদের বোর্ড পরীক্ষায় নিয়মিত বিভিন্ন বোর্ডে এসে থাকে। ঠিক আছে, এই 2টা বিষয় আমরা টোটালি পোস্টমর্টম করে দেব। তাহলে দেখো আজকে আমরা কি কি আলোচনা করছি। সমাসের প্রাথমিক আলোচনা, হ্যাঁ সমাসের প্রাথমিক আলোচনা থেকেও অনেক বেশি প্রশ্ন আসে। যেমন প্রশ্ন করা হয়েছে সমাস কোন ভাষা থেকে এসেছে, এই টাইপের প্রশ্ন অনেক জায়গায় চলে আসে। তারপর দেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই দ্বন্দ্ব সমাসের পূর্ণাঙ্গ আলোচনা আজকে আমরা করব। তারপর দেখো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসটা ছোট, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে অনেক অনেক বেশি প্রশ্ন আসে। তারপর দেখো উদাহরণ থেকে সমাস নির্ণয় ও বোর্ড প্রশ্ন সমাধান করব। উদাহরণ থেকে আজকে আমরা সমাস নির্ণয় করার চেষ্টা করব এবং বোর্ড প্রশ্ন আমি যতগুলো উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছে। তাই ভাইয়া তোমাদের কাছে 15 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আজকে এই সমাসের পোস্টমর্টম করে আমরা ময়না তদন্ত করে ছাড়বো। চলো শুরু করে দিই। দেখো প্রথমে দেখো সমাস। সমাসের হচ্ছে একদম প্রাথমিক আলোচনা করছি। তোমাদের আমি বলতে পারি তোমাদেরকে কিন্তু এইভাবে বাংলায়ও যে এত কালারফুল প্রেজেন্টেশন করা যায়, ছবি অ্যাড করা যায়, এটা তোমাদের ফরহাদ ভাইয়া ছাড়া হয়তো তোমাদেরকে কেউ জানাতো না। ঠিক আছে, তোমরা যারা আমার ক্লাস নিয়মিত করো, তুমি জানো যে আমি কিন্তু প্রত্যেকটা গ্রামার ক্লাসেই এরকম কি রঙিন স্লাইড, বিভিন্ন অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে বোঝায়। এতে কি হয় জানো, যে তুমি খুব ইজিলি তোমার পড়াটা মনে রাখতে পারো। যদিও তোমার ভাইয়ের একটু কষ্ট হয় যে স্লাইডগুলো বানাতে, কিন্তু এটা সমস্যা নাই, আমার ছোট ভাই আমার ছোট বোনের জন্য আমি এটা অবশ্যই করতে পারবো। এখন দেখো সমাস। সমাস হচ্ছে টোটাল আমরা 4টায় নিয়ে আসছি। এই প্রশ্নটা বারবার আসে, সমাজ কোন ভাষা থেকে এসেছে? ভাইয়া সমাজ কোন ভাষা থেকে এসেছে? সমাজ এসেছে সংস্কৃত ভাষা থেকে। সমাজ কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত বা তৎসম ভাষা থেকে। তারপর দেখো সমাস অর্থ হচ্ছে পদের মিলন, সংক্ষেপণ এবং এক পদীকরণ। সমাস কি? সংক্ষেপণ, পদের মিলন এবং এক পদীকরণ। এখন অনেকে প্রশ্ন করবে ভাইয়া এই যে সংক্ষেপণ বা এক পদীকরণ তো সন্ধিতেও হয়ে থাকে, তাই না? কিন্তু সন্ধিতে কি হয় জানো, 2টা ধ্বনির মিলনের মাধ্যমে নতুন একটা শব্দ হয়। আর সমাসে কি করে, 2 বা একাধিক শব্দ মিলনের মাধ্যমে আর একটি নতুন শব্দ হয়। অর্থাৎ কি, সন্ধিতে ধ্বনির মিলন হয় এবং সমাসে কিসের মিলন হয় ভাইয়ারা? শব্দের মিলন হয়। ঠিক আছে, ক্লিয়ার এই বিষয়টা? সন্ধিতে মিলন হয় ধ্বনির এবং সমাসে মিলন হয় কিসের? সমাসে মিলন হচ্ছে শব্দের মিলন। তারপর দেখো অর্থ সম্বন্ধ ব্যতীত সমাস হয় না। অর্থাৎ যেই সব শব্দের কোনো অর্থ নেই, সেগুলো দিয়ে যত ভালো যত বড় ব্যাস বাক্যই আমরা করি না কেন, সেটা কি হবে না? কোনো সমাস হবে না। তারপর দেখো এই প্রশ্নটা ভাইয়া অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে সমাস ব্যাকরণের কোথায় আলোচিত হয়? সমাস ব্যাকরণের কোথায় আলোচিত হয়? সমাস আলোচিত হচ্ছে ব্যাকরণের শব্দতত্ত্বে। ব্যাকরণের শব্দতত্ত্বে কি হয় ভাইয়া? সমাস আলোচিত হয়। এখন দেখো এই যে প্রশ্নগুলো, এইগুলো হচ্ছে তোমার টোটাল একটা আমি সার্ভে করে অ্যানালাইসিস করে তোমাদের এই যে প্রশ্নগুলো, যেমন সমাস কোন ভাষার শব্দ, এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। এই যে ব্যাকরণের কোন অংশে সমাস আলোচিত হয়, এই শব্দটা তোমার এসেছে হচ্ছে আরো একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে। এই যে ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য নিয়ে আমরা কি করলাম, সমাসের প্রাথমিক আলোচনা করলাম। এবার দেখো সমাস আমরা ভুল করি কেন জানো? আমরা পূর্বপদ এবং পরপদ চিনতে পারি না, এই জন্য আমরা মেইনলি ভুলটা করে থাকি। সমাস বোঝার এবং সমাস শেখার সব থেকে ভালো উপায় হচ্ছে আমার প্রথমে পূর্বপদ এবং পরপদ সম্পর্কে আমার একটা বাস্তব এবং কমপ্লিট ধারণা রাখতে হবে, তাহলে আমি সমাস খুব ইজিলি শিখতে পারবো। তারপরে আসো দেখো এখানে একটা উদাহরণ আমি দিয়েছি। প্রথম আছে সিংহ। কি আছে? একটা সিংহ আছে। একটি কি আছে?
আমাদের একটি সিংহ আছে, তারপর কি আছে আসন, এটা কি, এটা হচ্ছে আসন, এটা কি আসন। এখন দেখো সিংহ প্লাস আসন কি হচ্ছে, সিংহাসন হচ্ছে, কি হচ্ছে সিংহাসন। এই যে সিংহ, এটা কি সিংহ এবং এটা কি আসন, কি হচ্ছে সিংহাসন। এখন সিংহাসনে আসলে কি হয়, সিংহাসনে কারা বসে, সিংহাসনে বসে হচ্ছে রাজারা, মহারাজারা, নবাবরা বসে। এখন এই যে ব্যাস বাক্যে এখানে আছে সিংহ এবং আসন, তার মানে কি ভাইয়া এটা বোঝায় যে সিংহ যেই চেয়ারে বসে বা সিংহ যে আসনে বসাই সেটাকে আমরা সিংহাসন বলি না। আমরা পদের সংক্ষেপণের মাধ্যমে এবং ভাষাকে সহজ করার জন্য, ভাষাকে শ্রুতি মধুর করার জন্য আমরা সমাস ব্যবহার করি। যেমন আমি যদি বলি রাজা যেই আসনে বসে সেই আসনটা খুব সুন্দর, এটা বেশি সুন্দর শোনা যায় নাকি শোনা যায় যে সিংহাসনটা অনেক বেশি সুন্দর, শোনা যায় কি সিংহাসনটা অনেক বেশি সুন্দর, এই কথাটা কিন্তু বেশি সুন্দর শোনা যায়। এই জন্য পদের সংক্ষেপণের মাধ্যমে আমরা কি করছি, নতুন একটি শব্দ তৈরি করছি অথবা উদ্ভাবন করছি, যেটা হচ্ছে আমাদের জন্য শ্রুতি মধুর এবং বলার জন্য আমাদের জন্য সোজা। এইভাবে দেখো সিংহ প্লাস আসন হচ্ছে কি সিংহাসন হচ্ছে, এবং সিংহাসন কারা ব্যবহার করছে, রাজা ব্যবহার করছে। এখন দেখো সিংহ, এই যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এই যে এটা কি, এই পুরো বাক্যটা হচ্ছে সমাসের ব্যাস বাক্য। এই পুরো বাক্যটা কি ভাইয়া, সমাসের ব্যাস বাক্য। এই প্রশ্নও চলে আসে যে এরকম একটা প্রশ্ন দিয়ে, এরকম একটা বাক্য দিয়ে বলবে যে এটা কি, এটা কি সমস্ত পদ, সমস্যমান পদ নাকি ব্যাস বাক্য, এই প্রশ্ন চলেই আসতে পারে। উত্তরটা কি হবে, এই পুরোটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। তারপর দেখো এই যে আসন আছে, এই যে আসন হচ্ছে পরপদ, আসনটা কি ভাইয়া, আসন হচ্ছে পরপদ। এবং এই যে সিংহ, এই সিংহ হচ্ছে পূর্বপদ, এই সিংহ কি ভাইয়া পূর্বপদ। এবার দেখো সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এখানে কি আছে, এই যে সিংহ হচ্ছে পূর্বপদ এবং আসন হচ্ছে পরপদ, এবং এই যে সিংহাসন আমরা পেয়েছি পদের মিলনের মাধ্যমে, এটাকে আমরা কি বলছি, সমস্ত পদ বলছি, কি বলছি সমস্ত পদ বলছি। এখন দেখো এই যে তিনটা শব্দ, এই যে তিনটা শব্দ, এগুলোকে আমরা কি বলি জানো, সমস্যমান পদ, এগুলোকে আমরা কি বলি সমস্যমান পদ। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হয়েছো, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আর যারা তোমরা ক্লিয়ার হও নাই কমেন্টে জানাও, আমি আবারও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো নাকি আমাকে জানাও। তারপর দেখো সমাস প্রধানত, এই যে সমাস প্রধানত হচ্ছে এই 6 প্রকার, সমাস প্রধানত 6 প্রকার, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভিন্ন সময় এই যে প্রাদি সমাস থেকে অনেক বেশি প্রশ্ন আসে, প্রাদি সমাস থেকে কি আসে, অনেক বেশি প্রশ্ন আসে। সমাস কিন্তু প্রধানত 6 প্রকার, সমাস কত প্রকার ভাইয়া, 6 প্রকার, এবং এই প্রাদি সমাস থেকে অনেক বেশি প্রশ্ন আমাদের কোথায় আসে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, এই জন্য আমি এটা এখানে অ্যাড করেছি। এখন দেখো দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসে তাহলে কোন পদ প্রধান, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, দ্বন্দ্ব সমাসে কি উভয় পদ প্রধান, যেমন বাবা মা ঝড় বৃষ্টি, এটা কোন সমাসের উদাহরণ, দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তারপর দেখো অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে হচ্ছে কি পূর্বপদ প্রধান, অব্যয়ীভাব সমাসে কি পূর্বপদ প্রধান, যেমন হচ্ছে আমরণ দুর্ভিক্ষ, আমরণ দুর্ভিক্ষ। তারপর দেখো বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসে ভাইয়া কি হয়, বহুব্রীহি সমাসে হচ্ছে কোনো পদই কি প্রধান নয়, এখানে হচ্ছে নতুন অর্থ প্রদান করে, বহুব্রীহি সমাসে কি করে নতুন অর্থ প্রদান করে, এখানে পূর্বপদ প্রধান না পরপদ প্রধান না। যেমন বিনা পানি, বিনা পানিতে যার, কান কাটা, কান, এখন দেখো বিনা পানি, পানি বলতে আমরা কি বুঝি, পানি বলতে আমরা বুঝি হচ্ছে হাত, কি বুঝি ভাইয়া হাত, এবং বিনা কি, বিনা একটি বাদ্যযন্ত্র। এখন বিনা পানি অর্থাৎ কি, আমরা এটা বুঝি যে বিনা যার হাতে আছে তাকে কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি কি বিনা একজন দেবীর হাতে ছিল, আমরা সেই দেবীকে বুঝি। আবার ধরো কান কাটা, আচ্ছা কান কাটা বলতে কি আমি বুঝি একজনের কান নাই, এটা কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি কি যে লোকটা হচ্ছে নির্লজ্জ। এরকম ভাবে হচ্ছে যে বহুব্রীহি সমাসে কোনো পদ কি পায় না, প্রাধান্য পায় না, পূর্বপদ না পরপদ না, নতুন একটি অর্থ কি করে ভাইয়া প্রদান করে। তারপর দেখো দ্বিগু সমাস, দ্বিগু সমাসে কি পরপদ প্রধান, দ্বিগু সমাসে কি পরপদ প্রধান। তারপর দেখো কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস হচ্ছে পরপদ প্রধান, কর্মধারয় সমাসেও কি পরপদ প্রধান, যেমন সিংহাসন কাজল কালো, সিংহাসন কাজল কালো, এখানে কি পরপদ প্রধান। তারপর দেখো তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসেও কি ভাইয়া পরপদ প্রধান, যেমন রথ দেখা কলা বেচা। তারপর কি প্রাদি সমাস, প্রাদি সমাসেও কি ভাইয়া পরপদ প্রধান, যেমন প্রভাত প্রবচন। এখন দেখো এই যে সমাসগুলো পড়লাম, মনে রাখার সহজ টেকনিকটা দেখো, মনে রাখার এখানে একটা সহজ টেকনিক আছে। হ্যাঁ, সহজ টেকনিকটা কি, তুমি দেখো দ্বন্দ্ব সমাসে কি উভয় পদ প্রধান, দ্বন্দ্ব সমাসে কি উভয় পদ প্রধান, এবং অব্যয়ীভাব সমাসে হচ্ছে
পূর্বপদ প্রধান। অব্যয়ভাব সমাসে কি পূর্বপদ প্রধান, এবং বহুব্রীহি সমাসে হচ্ছে কোনো পদই কি প্রধান নয়। এই তিনটা যদি তুমি মনে রাখো তাহলে বাকি চারটা তুমি ইজিলি মনে রাখতে পারবা, যে কি সবগুলোর পরপদ প্রধান, সবগুলোর কি পরপদ প্রধান। প্রথমটা মনে রাখবো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান, তারপর অব্যয়ভাব সমাসে হচ্ছে শুধুমাত্র পূর্বপদ প্রধান, এবং বহুব্রীহিতে নতুন অর্থ প্রদান করে, কোনো পদই প্রধান নয়। এই তিনটা মনে রাখতে পারলে বাকিগুলো এমনিতেই কি থাকবে, মনে থাকবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা ছোট্ট ট্রিক্স। তারপর দেখো এখন আমরা কি পড়বো, বলেছিলাম না আজকে দ্বন্দ্ব সমাস একদম পোস্টমর্টম করে ফেলবো, আসলেই তাই করব। যেহেতু তোমাদের সময় খুব বেশি নাই, এখন হচ্ছে আমরা খুব ডিপলি স্ট্র্যাটেজিক পড়াশোনা করব। দেখো দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা যুগ, জোড়া বা যুগ্ন। দ্বন্দ্বের অর্থ কি তাহলে জোড়া বা যুগ্ন। অনেকে ভাবে যে দ্বন্দ্বের অর্থ হচ্ছে মারামারি কাটাকাটি, এটা না, এটা বানান কিন্তু অন্য। হ্যাঁ, দ্বন্দ্বের অর্থ কি জোড়া বা যুগ্ন, পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য বজায় রেখে। অর্থাৎ কি পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য। একটু আগেই বললাম না ভাইয়া, এই যে উভয় পদ প্রধান বলেছিলাম, এই যে পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে। কি থাকবে? অর্থের প্রাধান্য বজায় রেখে দুই বা ততোধিক শব্দ যুক্ত হয়ে যে সমাস হয় তাকে আমরা কি বলি? দ্বন্দ্ব সমাস বলে থাকি। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস কিন্তু বোর্ড পরীক্ষায় চলে আসে, বারবার চলে আসে কিন্তু এই দ্বন্দ্ব সমাস। এবার দেখো সহজ কথায়, উভয় পদে প্রধান হলেই কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। কি হবে ভাইয়া? দ্বন্দ্ব সমাস যখন দেখবা তুমি উভয় পদই প্রধান এবং মাঝে কমা দিয়ে যুক্ত আছে বা হাইপেন দিয়ে যুক্ত আছে, তাহলে আমরা কি বুঝে নিব? উভয় পদই প্রধান হলে এটা কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। এখন দেখো ব্যাস বাক্য করার সময় আমাদের কি করতে হবে? এই যে ব্যাস বাক্য যখন আমরা করব দ্বন্দ্ব সমাসের, আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে, যেমন ও, আর এবং এই তিনটি অব্যয়ের মাধ্যমে, ও, আর এবং এই তিনটি অব্যয়ের মাধ্যমে কোনো একটি থাকে, সমাসবদ্ধ হওয়ার সময় এই অব্যয় লোপ পায়। কি হয়? এই অব্যয় কি পায় ভাইয়া? লোপ পায়। ও, আর এবং থাকলে সমাসবদ্ধ হওয়ার সময় কি হবে? এই পদগুলো লোপ পাবে। তুমি যদি সবকিছু ঠিকঠাক লিখো, যে দ্বন্দ্ব সমাস এটা দ্বন্দ্বর বিপরীতার্থক দ্বন্দ্ব, তুমি সবই লিখলা, কিন্তু এই অব্যয় লোপ করতে ভুলে গেলে তাহলে কিন্তু স্যার মার্ক কেটে দেবে, এমনকি তোমার এমসিকিউ ভুল হতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে? ভুলেও এই যে অব্যয়ের বিষয়গুলো আমাদের অনেক বেশি কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। ভুলেও এগুলো আমাদের খাতায় রাখা যাবে না। এখন দেখো দ্বন্দ্ব সমাসকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। দ্বন্দ্ব সমাসকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে বলো তো? দ্বন্দ্ব সমাসকে প্রধানত আমরা ভাগ করেছি দুইটি শ্রেণীতে। কয়টি শ্রেণীতে ভাগ করেছি? দুইটি শ্রেণীতে আমরা ভাগ করেছি। দ্বন্দ্ব সমাসকে আমরা প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এখন দেখো কি কি ভাগ করা যেতে পারে। এক হচ্ছে অর্থ অনুসারে ভাগ করা যেতে পারে। কিভাবে? অর্থ অনুসারে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ব্যাকরণিক বৈশিষ্ট্য অনুসারে ভাগ করা যেতে পারে। দুই ভাগে, এক হচ্ছে অর্থ অনুসারে আর এটা হচ্ছে ব্যাকরণিক বৈশিষ্ট্য অনুসারে। আজকে আমরা শুধু অর্থ অনুসারে যেটা আছে এটা পড়বো, কারণ এখান থেকেই প্রশ্ন সব থেকে বেশি আসে। ঠিক আছে, দেখো প্রথমে দেখো সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া? সমার্থক দ্বন্দ্ব। অর্থাৎ কি পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করবে। সমার্থক মানে কি? একই অর্থ। আমরা পড়েছি না সিনোনিমাস। সিনোনিম বলতে আমরা কি বুঝি? একই অর্থ প্রকাশ করে এমন আরেকটি শব্দ। সমার্থক অর্থও কি? একই অর্থ প্রকাশ করবে এমন আরো একটি শব্দ। একইভাবে পূর্বপদ এবং পরপদ যখন একই অর্থ প্রকাশ করবে, পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করবে, তখন আমরা কি বলবো? তাকে সমার্থক দ্বন্দ্ব বলবো। যেমন দেখো আইন কানুন। আইন কানুন। এখন দেখো তো ভাইয়া, আইন এবং কানুন এই দুটো কি আলাদা আলাদা কোনো অর্থ প্রকাশ করে? আইন এবং কানুন, আইনও যা কানুনও তাই। তাহলে এটা কি সমাস হবে ভাইয়া? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং কি দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব। তাহলে কি আইন ও কানুন হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। বুঝতে পেরেছো? তারপর দেখো মাথা ও মুন্ডু। এই যে মাথা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ভাষায় আমাদের মস্তককে মাথায় বলে থাকি, কিন্তু যখন আমি মাথা বলছি মুন্ডু অর্থও কিন্তু হচ্ছে আমার মাথায়। এখন মাথা ও মুন্ডু এই শব্দটা একটু শুনতে ভিন্ন হলেও অর্থ কিন্তু এক প্রকাশ করে, অর্থাৎ সমর্থক অর্থ প্রকাশ করে, অর্থাৎ মাথা ও মুন্ডু। এখন দেখো এই যে অঙ্গবাচক, এই যে অঙ্গবাচকের ক্ষেত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে, তোমার প্রশ্ন এত সোজা দেবে না যে মাথা মুন্ডু দ্বন্দ্ব সমাসের কি অর্থ প্রকাশ করে। সমার্থক দ্বন্দ্ব তখন দিবে না, তখন দিবে কি মাথা মুন্ডু সমার্থক দ্বন্দ্ব। এবং সমার্থক দ্বন্দ্বে এই মাথা মুন্ডুকে কি দ্বারা বোঝানো হয়, তখন কি হবে জানো? এই যে অঙ্গবাচক সমার্থক দ্বন্দ্ব হবে। কি হবে? অঙ্গবাচক সমার্থক দ্বন্দ্ব। তোমার অপশনে থাকবে যে সমার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্ব, সংখ্যাবাচক দ্বন্দ্ব এবং অঙ্গবাচক সমার্থক দ্বন্দ্ব। তুমি দেখছো যে না এ তো একই অর্থ প্রকাশ করছে, তাহলে উত্তর হবে সমার্থক দ্বন্দ্ব। কিন্তু
উত্তর হবে কি জানো? ভুল। একই সাথে এরা সমার্থক অর্থ প্রকাশ করছে, পাশাপাশি কি করছে? অঙ্গবাচক অর্থ প্রকাশ করছে। তাহলে উত্তর কি হবে? সমার্থক অঙ্গবাচক দ্বন্দ্ব বা অঙ্গবাচক সমার্থক দ্বন্দ্ব। বুঝতে পেরেছো? তারপর দেখো ঘর দুয়ার। আচ্ছা ভাইয়া, ঘর এবং দুয়ার কি আলাদা? দেখো তো, এইটা ধরো একটা ঘর, হ্যাঁ, এটা একটা ঘর। এই ঘর, এখানে তুমি এই যে দুয়ার, এই ঘর এবং দুয়ারকে তুমি আলাদা করে দেখতে পারবা? এটা তো একই সাথে একই অর্থ প্রকাশ করে, ঘর দুয়ার। এভাবে ঘর ও দুয়ার তাহলে কি করছে? সমার্থক অর্থ প্রকাশ করছে। তাহলে উত্তরটা কি হবে? ঘর ও দুয়ার। এটা কি দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব। এবং বলেছি আমি যে ও আর এবং কি এবং এই দ্বারা হচ্ছে আমাদের ব্যাস বাক্য করতে হবে। কি দ্বারা? ও আর এবং। ব্যাস বাক্য করতে হবে কি দ্বারা? ও আর এবং দ্বারা। ঠিক আছে, তারপর আসি দেখো, দ্বন্দ্ব সমাসের অর্থ অনুসারে শ্রেণী বিভাগ মিলনার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া? মিলনার্থক দ্বন্দ্ব। অর্থাৎ কি? মিলনার্থক বলতে একটা ছাড়া আর একটা চলে না এমন, অথবা তাদের ভিতরে খুব ভালো সম্পর্ক আছে, হৃদ্যতার সম্পর্ক আছে, তাদের ভিতরে রাগ অনুরাগ ভালোবাসা আছে, এগুলোকে আমরা কি বলি? মিলনার্থক দ্বন্দ্ব বলে থাকি। এবং এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, এইগুলো। হ্যাঁ, যেমন দেখো বাপ মা অথবা বাবা মা, তোমরা যেটাই বলো, বাপ মার ভিতরে কি শত্রুতার সম্পর্ক থাকে ভাই কখনো? বাপ মার ভিতরে কিন্তু কখনোই শত্রুতার সম্পর্ক থাকে না। তারা একজন আরেকজনকে ভালোবেসেছেন, তারা একসাথে সংসার করেছেন, পরিবার গঠন করেছেন। এটা কিসের মাধ্যমে হয়েছে? ভালোবাসার মাধ্যমে। তাদের ভিতরে একটা মিল মহব্বতের মাধ্যমে হয়েছে। এই জন্য কি আমরা বাপ মাকে কি বলবো? মিলনার্থক দ্বন্দ্ব বলবো। যেমন বাপ ও মা। আবার দেখো লাউ কুমড়ো, লাউ এবং কুমড়ো এই দুইটা হচ্ছে সবজি এবং তাদের ভিতরে একটা বেশ ভালো মিল আছে। এই জন্য আমরা লাউ ও কুমড়োকে কি বলে থাকছি? লাউ ও কুমড়ো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। কিন্তু হ্যাঁ, তোমরা যেন এটাকে ভুল করো না, দাও ও কুমড়ার সাথে। দাও ও কুমড়া কিন্তু টোটালি আবার বিরোধার্থকে চলে যায়। ঠিক আছে, দাও ও কুমড়া হবে না, এখানে হবে কি? লাউ ও কুমড়া কি? মিলনার্থক দ্বন্দ্ব। তারপর দেখো হাত পা। হাত পাও হচ্ছে আমাদের একই অঙ্গ, একই সাথে যায়। এই জন্য আমরা হাত পাকেও মিলনার্থক দ্বন্দ্ব বলতে পারি। এবং একই সাথে কি এটা অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। সবাই বুঝতে পেরেছো? এই যে এই দেখো বাবা মায়ের এখানে একটা কি ভালো সম্পর্ক আছে, মিলনার্থক একটা সম্পর্ক আছে। এই জন্য আমরা কি বলছি? বাবা মাকে মিলনার্থক সঙ্গ বলি। আবার ধরো আমি লিখলাম ভাই বোন, হ্যাঁ, আমি লিখলাম হচ্ছে ভাই বোন, এটাও কি মিলনার্থক। আবার লিখলাম স্বামী স্ত্রী, আবার লিখলাম হচ্ছে স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রী, এগুলোও কি মিলনার্থক। যদিও ভাই বোন অনেক বেশি আমরা ছোটবেলায় মারামারি করেছি, তারপরেও এটা কি আমরা তাদেরকে অনেক বেশি ভালোবাসতাম। এগুলোকে আমরা কি বলবো তাহলে? এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। তারপর দেখো প্রায় সমার্থক ও সহচর দ্বন্দ্ব। প্রায় সমর্থক অর্থাৎ কি? যে একই অর্থ প্রকাশ করে কিন্তু আবার একই অর্থ প্রকাশ করে না, প্রায় মানে কাছাকাছি অর্থ প্রকাশ করে কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করে না। এবং সহচর, একটা ছাড়া আর একটা চলেই না, একটা ছাড়া কি আর একটা চলেই না। যেমন ধরো লিখলাম কাগজ, এই যে কাগজ, আমরা যে কাগজ লিখি না, এই যে কাগজ কলম, এই যে কাগজ কলম। হ্যাঁ, এখন ধরো কাগজ আছে কিন্তু কলম নাই, তাহলে কাগজে কোনো কাজ আসবে না। আবার ধরো কলম আছে কিন্তু লেখার জন্য কাগজ নাই, এটা কি তাহলে কলমের কোনো কাজ আছে? কাজ নাই। তাহলে কি একটা ছাড়া আর একটা অচল, একদম একই সাথে চলাচল করলে তারা সচল থাকে। এগুলোকে আমরা কি বলি? সহচর দ্বন্দ্ব অথবা প্রায় সমর্থক দ্বন্দ্ব। যেমন দেখো পোকা মাকড়, এটা হচ্ছে কি প্রায় সমর্থক। পোকা এবং মাকড় কিন্তু একই না, কিন্তু প্রায় সমর্থক। এই জন্য কি আমরা কি বলছি? এটাকে প্রায় সমর্থক দ্বন্দ্ব বলছি, পোকা ও মাকড়। তারপর দেখো কাপড় ও চোপড়। কাপড় আছে, কাপড় চোপড় বলে না, এই কাপড় চোপড় পরে না আমরা বাইরে যাব, এই যে এগুলো হচ্ছে প্রায় সমর্থক। ঠিক আছে, আবার দেখো পয়সা ও কড়ি, এগুলোকে আমরা কি বলছি? পয়সা কড়ি। এই পয়সা কড়ি গুলো গুছিয়ে রাখো, দুর্দিনে কাজে লাগবে। এই যে পয়সা কড়ি, হ্যাঁ, পয়সা একটা মিনিং দেয়, কড়ি একটা মিনিং দেয়, দুইটা ডিফারেন্ট কিন্তু দুইটা আবার একইভাবে কাছাকাছি মিনিং প্রকাশ করে। এই জন্য কি আমরা কি বলছি? পয়সা কড়িকেও কি বলছি? প্রায় সমর্থক দ্বন্দ্ব বলছি। এখন দেখো আমি লিখলাম চা বিস্কুট। চা বিস্কুট, হ্যাঁ, এই যে চা বিস্কুট যে লিখলাম ভাইয়া। এখন দেখো এই যে চা, হ্যাঁ, তুমি যদি সকালে উঠে নাস্তায় এক কাপ চা খাও, এক কাপ চায়ের সাথে তুমি যদি রুটি বা টোস্ট অথবা একটা বিস্কিট না পাও, তোমার কিন্তু চলবেই না, সকালটা ভালোভাবে শুরুই হবে না। এই জন্য চা বিস্কুট কি একই সাথে তারা মুভ করে, একটাকে ছাড়া সে কি আরেকটা হচ্ছে অচল। এই জন্য চা ও বিস্কিট কি সহচর দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া? সহচর দ্বন্দ্ব। অর্থাৎ কি একটা ছাড়া আর একটা প্রায় অচল, হ্যাঁ, একটু মজাই পাওয়া যায় না আর কি, জমে না। এরকম হলে কি হবে? সহচর দ্বন্দ্ব। দেখো তোমার প্রথমে সমাস নির্ণয়ের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ খুব ভালো করে চিনতে হবে, এবং পাশাপাশি তোমার হচ্ছে নিজের ধী শক্তি অর্থাৎ জ্ঞান কাজে লাগাতে হবে, তাহলে সমাস কিন্তু খুবই ইজি ভাইয়া। অনেকে বলে যে
তোমার 6 মাস লাগে, 60 দিন লাগে, ভাই এটা 6 মিনিটে শেখা যায়। তোমরা দ্বন্দ্ব সমাস যতটুকু পড়লাম এটুক তো আমার মনে হয় একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছো। হ্যাঁ, তারপর দেখো দ্বন্দ্ব সমাজের অর্থ অনুসারে শ্রেণী বিভাগ বিপরীতার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া? বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব মানে কি? প্রথমটা হচ্ছে এক অর্থ প্রকাশ করবে, পূর্বপদ এক অর্থ প্রকাশ করবে এবং পরপদ কি করবে? আরেক অর্থ প্রকাশ করবে। যেমন দেখো এটা কি সুখ পূর্বপদ না, এখানে কি ভাইয়া? সুখ হচ্ছে পূর্বপদ এবং এটা কি দুঃখ, দুঃখ এখানে কি পরপদ। হ্যাঁ, এখন দেখো সুখ অর্থ কি? অনেক, আমার জীবনে সবকিছু আছে, আমি অনেক হ্যাপি। হ্যাপিনেসকে আমরা কি বলে থাকি? বাংলায় সুখ বলে থাকি। এখন দুঃখ কি? দুঃখ টোটাল অপোজিট না, স্যাডনেস। মনে যখন অনেক কষ্ট পাই আমরা, আমাদের যখন অনেক কিছু হারিয়ে যায় তখন আমরা দুঃখ পাই। এই সুখ ও দুঃখ এটা কি একই অর্থ প্রকাশ করছে নাকি ভিন্ন অর্থ প্রকাশ করছে? এরা অবশ্যই ভিন্ন অর্থ প্রকাশ করছে। এই জন্য কি আমরা কি বলছি? বিপরীতার্থক দ্বন্দ্ব বলছি। কি বলছি ভাইয়া? বিপরীতার্থক দ্বন্দ্ব বলছি। এবার এটা আমরা যখন করতে যাবো তাহলে কি হবে? ব্যাস বাক্য সুখ ও দুঃখ। কি হবে ভাইয়া? সুখ ও দুঃখ। তারপর দেখো আরো আছে লেন দেন। কি? লেনদেন অর্থাৎ কি? এই যে লেনা দেনা শব্দ থেকে লেনদেন এসেছে। লেনা দেনা, লেনা দেনা থেকে এই যে লেনদেন শব্দটি এসেছে। লেনা, লেনা অর্থ কি? নেয়া। লেনা অর্থ কি? অন্যের থেকে নেয়া। এবং দেনা, দেনা অর্থ কি? অন্যর কাছে দেয়া। এই নেয়া এবং দেয়া টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এই জন্য আমরা এটাকে কি বলছি? বিপরীতার্থক দ্বন্দ্ব বলছি। কি বলছি ভাইয়া? বিপরীতার্থক দ্বন্দ্ব বলছি। তারপর দেখো দেনা পাওনা। দেনা পাওনা কারা করে? ধরো আমি একজনের কাছ থেকে টাকা নিয়েছি, তাইলে আমি তার কাছে কি ঋণী আছি বা দেনা আছি, এবং সে আমাকে টাকা দিয়েছে, অর্থাৎ সে আমার কাছে পায়, সে আমার কাছে পাওনা পায়, তাই না? দেনা এবং পাওনা, অর্থাৎ কি দেনা, যে ঋণী আছে তাকে বলা হয় দেনা, এবং যে পায় তাকে বলা হয় পাওনা বা পাওনাদার। এখন দেনা এবং পাওনা এটাও টোটালি ডিফারেন্ট না ভাইয়া? টোটালি দ্বিমুখী না? একজন পাচ্ছে আর একজন দিচ্ছে। অর্থাৎ কি দেনা পাওনাও কি তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি সবাই তোমরা বুঝতে পেরেছো নাকি? আমাকে কমেন্ট করে জানাও। তারপরে আসি দেখো বিরোধার্থক দ্বন্দ্ব। এখন এখানেই মেইনলি ভুলটা হয়, বিপরীতার্থক দ্বন্দ্ব এবং বিরোধার্থক দ্বন্দ্ব। এখানে অনেকে ভুল করে ফেলে। দেখো পূর্বপদ এবং পরপদের মধ্যে বিরোধ বা শত্রুতা, অর্থাৎ কি বিরোধ থাকবে অথবা শত্রুতা থাকবে বা মুখোমুখি সম্পর্ক বোঝায়। দেখো যেমন স্বর্গ ও নরক। কি? স্বর্গ এবং নরক। এই যে স্বর্গ ও নরক, হ্যাঁ, সবাই বলবে ভাইয়া সুখ ও দুঃখ যদি বিপরীত হয়ে থাকে তাহলে স্বর্গ ও নরক বিপরীত হবে না কেন ভাইয়া? এইটা নিয়ে এই যে 98% ছেলেপেলের হচ্ছে কি কনফিউশন থাকে, আর বাকি 2% এটা হচ্ছে এক্সেপশন হিসাবে মুখস্থ করে নেয়। ঠিক আছে, এজন্য স্বর্গ ও নরককে তোমরা সব সময় বিরোধার্থক দ্বন্দ্ব দিবা। কি দিবা? বিরোধার্থক দ্বন্দ্ব দিবা, কখনোই এটাকে বিপরীতার্থক দ্বন্দ্ব দিবা না। তারপর দেখো অহিনকুল। এখন দেখো অহিনকুল, অহিনকুল অর্থাৎ কি? সাপ এবং বেজির ভিতরে সম্পর্ক। এখানে হয় কি সাপ এবং বেজি যখন কনফ্রন্ট করে, একজন আরেকজনের সাথে দেখা হয়, তখন মারামারিতে লিপ্ত হয়, এবং একজন যতক্ষণ না পর্যন্ত একজন মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কি করে? মারামারি করে। তাদের ভিতরে তাহলে কি আছে ভাইয়া? বিরোধ বা শত্রুতা আছে না? এই বিরোধ বা শত্রুতা আছে নাকি নেই? এই যে অহিনকুল, ওহি ও নকুল তাদের ভিতরে একটা বিরোধ সম্পর্ক আছে, এবং ওহি নকুল কি দ্বারা যুক্ত আছে? একটা হাইপেন দ্বারা যুক্ত আছে। ব্যাস বাক্য করলে কি হবে? ওহি ও নকুল, এবং কি সমাস? বিরোধার্থক দ্বন্দ্ব। তারপর দেখো দা কুমড়া। দেখো ভাইয়া দা কুমড়া, দা কুমড়া হচ্ছে আমরা বলি না তাদের ভিতর দা কুমড়া সম্পর্ক, অর্থাৎ দেখে ফেললে মেরে ফেলবে, কেটে ফেলবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এই যে এক সম্পর্কের একটা খারাপ অবস্থাকে বোঝায়। আবার ধরো দা এবং কুমড়া। দা কি কাজে ব্যবহৃত হয়? কাটার কাজে। কোনো কিছু আমরা যখন কাটতে চাই তখন কি কাজে আমরা ব্যবহার করি? দা ব্যবহার করি। এবং কুমড়া কি? কুমড়া একটি নরম টাইপের এক ধরনের সবজি, এটাতে যদি দা দিয়ে কোপ দিতে হলে কি হবে? কেটে যাবে না? অর্থাৎ তাদের ভিতরে প্রবাদ প্রবচনের দিক থেকেও একটা বিরোধার্থক সম্পর্ক আছে, এবং বাংলা মিনিং এর দিক থেকেও কি একটা বিরোধার্থক সম্পর্ক আছে না? দা ও কুমড়া, তাহলে কি দা ও কুমড়াও কি বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। যেমন দা ও কুমড়া, এই দেখো ও দ্বারা কি হয়েছে? যুক্ত হয়েছে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? এখন দেখো সংখ্যাবাচক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া? সংখ্যাবাচক দ্বন্দ্ব। এইটা খুবই ইজি। তোমরা যখন দেখবা যে পূর্বপদ এবং পরপদের সংখ্যা আছে 1 2 3 4 5 33 50 60 100 200 এরকম সংখ্যা থাকবে, তখন আমরা ধরে নিব পূর্বপদ এবং পরপদ যখন দুইটাই সংখ্যা থাকবে এটাকে আমরা কি বলবো? সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস বলবো। যেমন ধরো 75 বা 7 ও 5, অর্থাৎ কি হবে? 7 ও 5। এখানে কি 7 কে বোঝাচ্ছে নাকি 5 কে বোঝাচ্ছে? এখানে ভাই দুইটাকেই বোঝাচ্ছে। কি? পূর্বপদকে বোঝাচ্ছে, পরপদকে বোঝাচ্ছে। এখানে কি 7 কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং 5 কে কম গুরুত্ব দেওয়া হচ্ছে? না, এরকম কিন্তু কিছু করা হচ্ছে না। কি হচ্ছে? দুইটাকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, 7 ও 5।
7 ও 5 সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো 7 17 বলে না 7 17 নানান তাল বিষয়। এই যে এখানে 7কেও গুরুত্ব দেওয়া হচ্ছে না, 17কেও গুরুত্ব দেওয়া হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে এই যে দুইটাকেই। তাহলে কি হবে 7 ও 17 এই যে দুইটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে এটা কি সমাস ভাইয়া? সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। তারপর দেখো 9 6 9 6 এর অর্থ কি? অপচয়। কিন্তু যখন 9 6 কে আমরা সমাস করতে যাবো তাহলে কি হবে দেখো তো, 9 ও 6 অর্থাৎ কি 9 কেও আমরা প্রাধান্য দেইনি, 6 কেও আমরা কি করি নাই? প্রাধান্য দেই নাই। 9 ও 6 বুঝতে পেরেছো ভাইয়েরা? তারপর আসি আমরা, এখন আমরা আলোচনা করব কি সমাস নিয়ে? অব্যয়ীভাব সমাস নিয়ে। অব্যয়ীভাব সমাস হচ্ছে আরো সোজা। দ্বন্দ্ব সমাস আমরা বিভিন্ন সময় কনফিউশন করে ফেলি যে কোন সমাস হবে, সংখ্যাবাচক নাকি বিপরীতার্থক নাকি বিরোধার্থক, কিন্তু অব্যয়ীভাব সমাসটা আরো সোজা। দেখো সোজা কথা, পূর্বপদ অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে, অর্থাৎ কি পূর্বপদ, এই যে পূর্বপদ অব্যয় যোগে নিষ্পন্ন, পূর্বপদ কিসে নিষ্পন্ন? অব্যয় যোগে নিষ্পন্ন। দেখো সমাসে যখন ব্যাস বাক্য করি দুইটা পদ থাকে, পরপদ এবং পূর্বপদ। পূর্বপদ যখন হচ্ছে কি হবে আমাদের অব্যয় থাকবে, পূর্বপদে কি থাকবে? অব্যয় থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? অব্যয় যোগে যখন নিষ্পন্ন হবে তখন আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস। দেখো যদি অব্যয়েরই প্রাধান্য থাকে এবং কি যখন অব্যয়ের প্রাধান্য থাকবে, কিসের থাকবে ভাইয়া? অব্যয়ের প্রাধান্য থাকবে। কিসের? অব্যয়ের প্রাধান্য থাকবে, অব্যয়ের অর্থের প্রাধান্য থাকবে। অর্থাৎ কি অনেক সময় হয় কি যে পূর্বপদে অব্যয় বসেছে কিন্তু প্রাধান্য পাচ্ছে পরপদ, তাহলে কিন্তু হবে না, অব্যয়ের প্রাধান্য পেতে হবে, তাহলে কি হবে? অব্যয়ীভাব সমাস হবে। যেমন দেখো উপগ্রহ, কি গ্রহ ভাইয়া? উপগ্রহ। এখন যদি আমি লিখি উপগ্রহ, কি লিখলাম আমি? উপগ্রহ। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, এর উত্তর কি হবে? ক্ষুদ্র গ্রহ। এর উত্তর কি? ক্ষুদ্র গ্রহ। এর উত্তর কি হবে? ক্ষুদ্র গ্রহ। দেখো এই যে পরপদ, পরপদ কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে কি? এই যে উপ, কি পাচ্ছে প্রাধান্য? উপ। উপ এখানে কি অর্থে প্রকাশ করছে? ক্ষুদ্র অর্থে প্রকাশ করছে। ক্ষুদ্র অর্থ প্রকাশ করে এই গ্রহকে কি করছে? বিশেষায়িত করছে। কাকে বিশেষায়িত করছে? গ্রহকে। অর্থাৎ গ্রহ হচ্ছে উপর থেকে ছোট, অর্থাৎ কি ক্ষুদ্র গ্রহ। সবাই বুঝতে পেরেছো? তারপর দেখো আরো সোজা ট্রিক্স শিখাই, একদম সোজা। এই ট্রিক্সটা যদি ভাই তোমরা মুখস্থ করো এবং তোমরা দেখো যে পূর্বপদ সবসময় প্রাধান্য পাচ্ছে এই শব্দগুলোর ভিতরে, তাহলে মনে করবা এটা চোখ বন্ধ করে কি সমাস? অব্যয়ীভাব সমাস। দেখো আহা অতি নিরপরাধ অনুদের উপর প্রতিদিন যথাযথ উৎসাহ দিন। অর্থাৎ কি আহা অতি নিরপরাধ অনুদের উপর প্রতিদিন যথাযথ উৎসাহ দিন। এই যে আমরা বিভিন্ন ট্রিকি ছন্দ বানাই, এগুলো কিন্তু হচ্ছে খুব বেশি মিনিংফুল না, কিন্তু তোমাদের যাতে খুব সহজে মনে রাখতে পারো, তোমাদের যাতে কষ্ট না হয়, তোমাদের পরীক্ষার ভুল না করো, এই জন্য কিন্তু এই টাইপের ছন্দগুলো লিখি। এই দেখো আহা, হ্যাঁ আহা, অতি, নির, পর, অনু, উপ, প্রতি, যথা, উদ, এইগুলো যখন কোনো পদের পূর্বপদ হবে, কোনো পদে কি থাকবে? পূর্বপদ হিসাবে থাকবে এবং হচ্ছে এইগুলোর প্রাধান্য পাবে। কি হবে ভাইয়া? এইগুলোর অর্থের প্রাধান্য পাবে, তখন আমরা তাকে কি বলবো? অব্যয়ীভাব সমাস বলবো। আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস বলবো। দেখো যেমন দেখো এই যে এই যে হ্যাঁ, এই আহাকে কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করব, এক হচ্ছে আর একটা হচ্ছে কি হা। এই যে হা। এখন দেখো আমরণ, এই যে আমরণ, এই যে কি অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে? পর্যন্ত অর্থে। কি অর্থে? পর্যন্ত অর্থে। এবং মরণকে বিশেষায়িত করছে। কি বিশেষায়িত করছে? মরণকে। অর্থাৎ কি মরণ পর্যন্ত। কি পর্যন্ত ভাইয়া? মরণ পর্যন্ত। বুঝতে পেরেছো আমার কথা? এই যে এইগুলো আছে, এইগুলো থাকবে এবং এইগুলো কি হবে? পরপদে থাকবে এবং তারা হচ্ছে অর্থে প্রাধান্য পাবে, তখনই আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস বলবো। কিন্তু ভাইয়া তুমি যদি চাও বোর্ড পরীক্ষায় আমি পাস করব, তাহলে তুমি এতটুকু শিখলেই তোমার জন্য যথেষ্ট। কিন্তু তুমি যদি চাও যে বোর্ড পরীক্ষায় আমি টপ করব অথবা অ্যাডমিশন পরীক্ষায় আমি টপ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়বো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাহলে তোমাকে আরেকটু ডিটেলসে পড়তে হবে। এই ক্লাসটা আর মাত্র 5 মিনিট বাড়বে। 5 মিনিট বাড়ার পরে এই অব্যয়ীভাব সমাস নিয়ে তোমার আর কোনো কোশ্চেন থাকবে না, কোনো ডাউট থাকবে না। চলো তারপরে দেখি। দেখো সমুদ্র হিমাচল, সমুদ্র হিমাচল, সমুদ্র হিমাচল। দেখো
এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? পর্যন্ত অর্থে। কি অর্থে ব্যবহৃত হচ্ছে ভাইয়া? পর্যন্ত অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন সমুদ্র হিমাচল, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এসেছে। দেখো, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে ভাইয়া? এই যে এই দেখো পরপদ কি হচ্ছে? হ্যাঁ, এবং কি অর্থের প্রাধান্য পেয়েছে না? অর্থের প্রাধান্য পেয়েছে না? এখানে পেয়েছে, অর্থের কি প্রাধান্য পেয়েছে। এবং এই সমুদ্র হিমাচলকে তারা কি করছে? মডিফাই করছে। যেমন দেখো, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র হিমাচল। আবার দেখো, আমূল, কি মূল ভাইয়া? আমূল, মূলের আগে বসেছে পরপদ কি? অর্থাৎ কি মূল পর্যন্ত। তারপর দেখো কর্ণ, কি? কি পর্যন্ত? কর্ণ পর্যন্ত, অর্থাৎ কি কান পর্যন্ত। এখানে কানকে মডিফাই করছে, কি হচ্ছে? কর্ণ পর্যন্ত। তারপর দেখো জীবন, কি জীবন ভাইয়া? এই যে আবার পরপদে কি? পূর্বপদে কি? অর্থাৎ কি জীবন পর্যন্ত। কি জীবন পর্যন্ত, অর্থাৎ কি যখন আমরা পড়ছি পর্যন্ত অর্থে এই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। বুঝতে পেরেছ? তারপর আসি, দেখো আরো দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ঈষৎ অর্থে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়। যেমন দেখো আনত, এই যে আনত, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। একটা হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে পরপদ। পূর্বপদে কি আছে? আছে। আমরা ওই যে পড়লাম না, একটা ট্রিক্স পড়লাম, সেখানে দেখো আছে। এবং কি অর্থের প্রাধান্য পাচ্ছে না ভাইয়া? অর্থের প্রাধান্য পাচ্ছে না কিনা? এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? ঈষৎ অর্থে। কি অর্থে ব্যবহৃত হচ্ছে? ঈষৎ অর্থে, অর্থাৎ নত হয়েছে, কিন্তু কতটুকু? আনত, অর্থ হচ্ছে হালকা নত হয়েছে, খুব বেশি নত হয়নি। বুঝতে পেরেছো? আনত অর্থাৎ কি ঈষৎ নত। তারপর দেখো রক্তিম, রক্তিম, কি রক্তিম ভাইয়া? রক্তিম, অর্থাৎ কি ঈষৎ রক্তিম। এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা তো হতে পারতো রক্তিম পর্যন্ত, কিন্তু দেখো আমি একটা কথা বলেছিলাম যে তোমার হচ্ছে শব্দ মিনিংফুল হতে হবে সমাস হতে গেলে। এখন তুমি যদি বলো যে ভাইয়া রক্তিম পর্যন্ত, তাহলে তো হচ্ছে না, হচ্ছে না। এই জন্য তুমি যখন সমাস করবা, তুমি একটু তোমার ধী শক্তি কাজে লাগাবা, তোমার নলেজে একটু কাজে লাগাবো, তোমার যে শব্দ ভান্ডার আছে এটাকে কাজে লাগাবা। যেমন রক্তিম, অর্থাৎ কি ঈষৎ রক্তিম, হালকা লাল হয়েছে বা হালকা রক্তবর্ণ হয়েছে। আবার দেখো অনেক সময় কি অর্থে ব্যবহৃত হয় ভাইয়া? অভাব অর্থে ব্যবহৃত হয়। যেমন দেখো লুনি, এই যে হচ্ছে এখানে কি পদ? পূর্বপদ, এবং লুনি, কি অর্থ ভাইয়া? লুনি, অর্থাৎ কি নুনের অভাব। কিসের অভাব ভাইয়া? নুনের অভাব। আমরা বলি না আলুনি তরকারি খাওয়া যায়, এই মামা আলুনি মুড়ি দিয়েছো কেন? ভালো করে মুড়ি মাখাতে পারো না। অর্থাৎ কি আমাদের মুড়ি মাখায় বা তরকারিতে কিসের অভাব হয়েছে? নুনের অভাব হয়েছে। সবাই এটা বুঝতে পেরেছো নাকি? আমাকে জানাও, সবাই বুঝতে পেরেছো? তারপর দেখো এই যে একটু আগে আমরা ছন্দের ভিতরে পড়েছি এখন দেখো কোন কোন শব্দের পূর্বপদ হিসেবে থাকছে? যখন পূর্বপদ হিসেবে আছে এবং অর্থের প্রাধান্য পাচ্ছে। দেখো, যেমন দেখো ভাত, কি ভাত ভাইয়া? ভাত, অর্থ কি ভাতের অভাব। কিসের অভাব? ভাতের অভাব। ভাত অর্থ হচ্ছে কি সেখানে ভাতের অভাব। এখানে তাহলে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? ব্যবহৃত হচ্ছে অভাব হিসেবে। প্রশ্ন এমন আসবে যে ভাত অব্যয়ভাব সমাসে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? উত্তর কি হবে? অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমাকে একটু ডিপলি ভাইয়া পড়াশোনা করতেই হবে। তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, অনেক টিচার তোমাকে অনেক সহজভাবে পড়াবে, অনেক বইয়ে অনেক সহজভাবে লেখা আছে, কিন্তু তোমার ডিপ নলেজের জন্য, অ্যাডমিশনের জন্য, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে অনেক বেশি কি করতে হবে? ডিপলি পড়তে হবে। তারপর দেখো ঘর, এই যে ঘর, অর্থাৎ কি ঘর করে আছে? ঘর কি কখনো করতে পারে? পারে না তো ভাইয়া। ঘর অর্থ কি ঘরের অভাব। কিসের অভাব ভাইয়া? ঘরের অভাব। ঘর অর্থ কি তাহলে? ঘরের অভাব। বুঝতে পেরেছো আমার কথা? প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসে সবসময়। কি হয়? প্রশ্ন ঘুরিয়ে আসে। একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এই যে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি, আজকে একটা ক্লাসে মাত্র দুইটা টপিক পড়াচ্ছি, শুধুমাত্র একটা হচ্ছে উভয় পদ প্রধান আর একটা হচ্ছে কি পূর্বপদ প্রধান। আগামী দিন বহুব্রীহি থেকে শুরু করে বাকি সবগুলো পড়িয়ে ফেলবো এক ক্লাসে, তখন ওইগুলো আরো বেশি ইজি লাগবে। কিন্তু এই যে তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি ভাই, এই এক্সাম্পলগুলোর বাইরে কিন্তু আসার আর কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য একটু মনোযোগ দাও, একটু মনোযোগ। তোমরা যদি একটু মনোযোগ দাও, তোমার বাবা মা তোমার কাছে কি চাই? তোমার বাবা তোমার কাছে কি চাই? যে চাই আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, সে যেন দুধে ভাতে থাকে। একটা কথা আছে না যে আমার ছেলে যেন থাকে দুধে ভাতে? বাবা মা তো এটাই চান, তাই না? এই জন্য আমাদের এখন কি করতে হবে? তারা আমাদেরকে সব দিচ্ছেন,
তাদের রক্ত পানি করে পরিশ্রম করছেন শুধু আমাদেরকে ভালো জায়গায় বসে পড়াশোনা করার জন্য। হয়তো বাবা মা কখনো এসি লাগায় না এই রুমে, কিন্তু তোমার পড়ার রুমে একটা এসি লাগিয়ে দিয়েছে। আবার অনেকে আছে যে বাবা অনেক হার্ড ওয়ার্ক করে কিন্তু ছেলেকে কাজ করতে দেয় না। কেন দেয় না? কারণ ছেলে চায় কি পড়াশোনা করুক, ছেলে পড়াশোনা করে ভালো জায়গায় যাক, ভালো চাকরি করুক। এখন এই বাবা মার এক্সপেকটেশন কি তোমার পূরণ করা উচিত না ভাইয়া? অবশ্যই উচিত। এই 2 মাস এবং পরীক্ষার পরের 3 মাস যদি তোমরা একটু কষ্ট করো, দেখবা যে লাইফ চেঞ্জ। আমি বলছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে বা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার যে অনেক কিছু, এমন না। কিন্তু ভাইয়া তুমি নিজে এসে তোমার লাইফের চেঞ্জেস তুমি দেখতে পারবে, আসলেই দেখতে পারবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে বাবা মায়ের দিকে তাকিয়ে নিজের দায়িত্ববোধ থেকে একটু পড়াশোনা করো। আর ভাইয়ারও তো আছে, তোমাদের যে কোনো হেল্প, যে কোনো ক্লাস, সবকিছুর জন্য যে কোনো সময় আমরা আছি, ঠিক আছে? তারপর দেখো, আর অতি অতি কি অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে? আমরা পড়েছি না অতি একটু আগে? অতি অতি এখানে পূর্বপদে আছে নাকি নেই? অতি এখানে পূর্বপদে আছে নাকি নেই? দেখো তো, অতি এখানে পূর্ব পদে আছে। অতি মাত্র, অতি মাত্রা, অতি মাত্রা হবে। হ্যাঁ, তাহলে কি মাত্রাকে অতিক্রান্ত, মাত্রাকে কি অতিক্রান্ত। আবার দেখো অতি মানব, অতি মানব অর্থাৎ কি মানবকে অতিক্রান্ত। এবার তোমার প্রশ্ন আসবে ভাইয়া অতি মানব, অতি মানব শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত, অথবা অতি মানব সমাসে অতি শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখন যারা হচ্ছে কুসুম কুসুম পড়েছে, ইন ডিটেলস পড়ে নাই, তারা এটা কখনোই অ্যান্সার করতে পারবে না। তারা লিখবে যে এটা অব্যয়ী। তারা এটা কি লিখবে? অব্যয়ী। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই উত্তর চায় না, তিনি উত্তর চায় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? অতিক্রান্ত অর্থে ব্যবহৃত হয়েছে। উত্তর কি হবে? অতি মানবে অতি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে ভাইয়া অতিক্রান্ত অর্থে ব্যবহৃত। দেখো অনু, এখন আমরা কি পড়ছি? অনু, অতি অনু। অনু এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? দেখো পশ্চাৎ। অনু কি অর্থে ব্যবহৃত হচ্ছে? পশ্চাৎ। যেমন অনুগমন, এই যে অনু কি এখানে পূর্বপদ না ভাইয়া? অনু কি এখানে পূর্বপদ না? এবং গমন, এই দেখো গমন, গমন হচ্ছে এখানে কি পরপদ। এখন এই গমনকে মডিফাই করছে কে? এই যে অনু মডিফাই করছে। কে মডিফাই করছে ভাইয়া? অনু মডিফাই করছে। তাহলে কি অনু এখানে কি অর্থে প্রকাশ করছে? দেখো পশ্চাৎ, অর্থাৎ কি এই যে একটা মানুষ আর এখানে আরেকটা মানুষ, এই যে এই লোক হচ্ছে এর পিছে পিছে যাচ্ছে, এই যে পশ্চাৎ গমন, অনুগমন অর্থাৎ কি পশ্চাৎ গমন, পিছন পিছন যাচ্ছে। আবার দেখো অনুধাবন, অনুধাবন আমরা বলি না যে অনুধাবনমূলক প্রশ্ন, তাহলে কি অনু এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে ভাইয়া? পশ্চাৎ অর্থে। এবং কি অনুধাবন, অনুধাবন, ঠিক আছে, পশ্চাৎ ধাবন। এবং এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং, এই প্রশ্নটা একটু কনফিউজিং, এই জন্য তো কি একটু মনোযোগ দিয়ে এটা নোট করে রাখো এবং পাশে স্টার দিয়ে রাখো, কারণ আমি তোমাদের যে এক্সাম্পলগুলো সলভ করাচ্ছি এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসি, দেখো উপ, উপ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। উপ এবং আ এই দুটো থেকে সব থেকে বেশি। উপ এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? সামীপ্য অর্থে। যেমন দেখো উপকূল, এই প্রশ্নটা বোর্ডে শত শতবার এসেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসেছে। দেখো উপকূল, উপ এখানে পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয়েছে। উপকূলকে মডিফাই করছে হচ্ছে কি কুলের সমীপে, কুলের সময়। আবার দেখো উপকণ্ঠ কি? উপকণ্ঠ, উপকণ্ঠ কি কণ্ঠের সমীপে, কণ্ঠের কি সমীপে। আমরা আগে একটু আগে কি পড়লাম? আকণ্ঠ। কি পড়লাম ভাইয়া? আকণ্ঠ অর্থ কি কণ্ঠ পর্যন্ত। এই যে এখানে আ ব্যবহৃত হয়েছিল কিন্তু পর্যন্ত অর্থে। এবং এখানে কি আছে দেখো তো উপ, উপকণ্ঠ অর্থাৎ কি কণ্ঠের সমীপে, অর্থ কি ভাইয়া? কণ্ঠের সমীপে। তারপর দেখো উপ একইভাবে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হতে পারে। কি অর্থে ব্যবহৃত হতে পারে? ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন দেখো উপজাতি, উপজাতি অর্থ কি ক্ষুদ্র জাতি। উপজাতি অর্থ কি ক্ষুদ্র জাতি। যেমন ধরো একটা দেশে অনেকগুলো জাতি আছে কিন্তু একটা জাতি হচ্ছে অনেক বড় এবং অন্যান্য জাতিগুলো সংখ্যায় ছোট, সেগুলোকে আমরা কি বলে থাকি? উপজাতি। যেমন দেখো উপ এখানে পূর্বপদ এবং এই জাতিকে মডিফাই করছে, তাহলে কি হচ্ছে ক্ষুদ্র জাতি। আবার দেখো উপনদী, উপনদী অর্থে কি বলে? বড় নদীকে বোঝায় নাকি ক্ষুদ্র নদীকে বোঝায়? যেমন মেঘনা একটি অনেক বড় নদী, তার একটি উপনদী আছে। এখানে মেঘনা হচ্ছে বড় নদী এবং এই যে ক্ষুদ্র নদী বা উপনদীকে কি বলছি আমরা? মেঘনার একটি শাখা উপনদী আছে যেটা হচ্ছে মেঘনার থেকে কি ক্ষুদ্র। তাহলে এখানে উপ কি অর্থে ব্যবহৃত হচ্ছে ভাইয়া? ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে। এবং এই এক্সাম্পল গুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো নোট করে রাখো। তারপরে দেখো উপ সাদৃশ্য অর্থেও ব্যবহৃত হয়। উপ কি একই রকম অর্থেও ব্যবহৃত হয়। উপ কি একই রকম সাদৃশ্য অর্থেও ব্যবহৃত হয়। সমর্থক নাই কিন্তু সাদৃশ্য অর্থ মানে একই রকম দেখতে অর্থেও ব্যবহৃত হয়। যেমন দেখো উপভাষা, উপভাষা এই যে উপনদী বা উপজাতির সাথে উপভাষা সবাই ভুল করে ফেলে।
উপভাষা কি করে ফেলে, ভুল করে ফেলে। যেমন দেখো উপ এখানে কি আছে, পূর্বপদ আছে না, পূর্বপদ আছে এবং ভাষা কি মডিফাই করছে, সবাই লিখে ফেলে কি জানো, ক্ষুদ্র ভাষা। কি লিখে ফেলে, ক্ষুদ্র ভাষা লিখে ফেলে, কি লিখে ফেলে, ক্ষুদ্র ভাষা লিখে ফেলে, কিন্তু হবে কি ভাষার সদৃশ। উপভাষা কি ভাষার সদৃশ। যেমন দেখো হিন্দি, হিন্দি, বাংলা, উর্দু, এগুলো কি একটা ভাষা কিন্তু আরেকটা ভাষার সাথে হালকা মিল আছে, বিশেষ করে হিন্দি এবং উর্দুর সাথে অনেক বেশি ভালো মিল আছে। এগুলো হচ্ছে এই যে ভাষার সদৃশ। কিন্তু আমরা এখানে ভুলটা করে থাকি কি, উপভাষা থেকে লিখে দিই যে ক্ষুদ্র ভাষা। ভাই এটা কি হবে, এটা কিন্তু হবে না। তারপর দেখো উপকথা, উপকথা অর্থাৎ কি কথার সদৃশ। উপকথা অর্থ কি ভাইয়া, কথার সদৃশ। এই দেখো আজকে যে স্লাইডগুলো আমরা পড়লাম, এই যে প্রথম থেকে একেবারে প্রথম থেকে এখন দেখো তো ভাইয়া, এখন দেখো এইগুলোর উদাহরণ পেয়েছো আজকের ক্লাসে আমরা যা শিখছি। সমাজের আলোচনা পেয়েছি আমরা। তারপর দেখো দ্বন্দ্ব সমাস খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা আমরা আজকে ফুল কমপ্লিট করেছি। অব্যয়ভাব সমাস আমরা উদাহরণ ধরে ধরে কমপ্লিট করেছি এবং এই উদাহরণগুলো কিন্তু আমি নিয়েছি বিভিন্ন বোর্ড প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশ্ন থেকে। তাহলে কি আমাদের বোর্ড প্রশ্নও সমাধান হয়ে গেছে। এই আগামী 2 মাস ভাইয়া সবকিছু ভুলে যাও, একদম ভ্যাগাবন্ডের মতো মঙ্ক মুডে গিয়ে সন্ন্যাসীর মতো পড়াশোনা করো। তোমাদের বিজয় আসবেই। আল্লাহ আছেন, আল্লাহ সবসময় কাদের সাথে আছে জানো, পরিশ্রমীদের সাথে আছেন। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং নিজে পর্যাপ্ত পরিশ্রম করে তাদের উপরেই কে আছেন, আল্লাহ আছেন। তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটি ক্লাসে। সামনের ক্লাসে আমরা সমাজের বিস্তারিত আলোচনা নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থাকো, বাবা মায়ের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো এবং অনেক অনেক পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।